সেদিন চলে যাওয়ার আগে শিহাবকে ডেকে শুধু একটা কথাই বলেছিলাম, দেখিস ভাই, মানুষকে টকিয়ে কখনো সুখ পাওয়া যায় না। কিছুদিন ভালো লাগে, মনে হয় জিতে গেছি, কিন্তু প্রকৃতি চুপচাপ হিসাব রাখে। সময় মতো সে তার পাওনা তুলে নেয়, আর তখন সেই শাস্তিটা অনেক বেশি নীরব, অনেক বেশি গভীর, কখনো কখনো আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। বাস এগিয়ে চলছিল, সূর্যের আলো ধীরে ধীরে জানালায় এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করলাম, মনে পড়লো বসের সেই কথাটা, যখন তিনি নাহিদাকে তার স্ত্রী হিসেবে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। বাসের ঝাঁকুনির ভেতরেও সেই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠলো আমার চোখের সামনে। সেদিন বস হাসি মুখে বলেছিলেন, মেহেদি, মিট মাই ওয়াইফ নাহিদা। কথাটা বলার সময় লোকটার চোখের দিকে তাকিয়েছিলাম আমি। সেখানে কোনো ভান ছিল না, কোনো প্রদর্শন ছিল না, ছিল গভীর এক ভালোবাসা, অদ্ভুত এক গর্ব, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষটাকে তিনি সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন। নাহিদার দিকে তাকানোর ভঙ্গিটা স্নেহে ভরা, সম্মানে ভরা। নাহিদাও তার পাশে বসেছিল শান্ত, আত্মবিশ্বাসী হাসি নিয়ে, চোখে মুখে এক ধরনের প্রশান্তি, যা আমি কোনোদিন তাকে দিতে পারিনি। তবে তার চোখে মুখে আমার জন্য স্পষ্ট ঘৃণা দেখেছিলাম। সেই মুহূর্তে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। হিংসে হয়তো। মনে হয়েছিল আজ তো এই জায়গায় আমার থাকার কথা ছিল, ওর পাশে বসে পরিচয় দেওয়ার কথা ছিল আমারই। কিন্তু সত্যিটা বড় নির্মম, নিজ হাতেই তো সব ভেঙেছি আমি, শেষ করে দিয়েছি মেয়েটাকে। নাহিদা তো চেয়েছিল খুব বেশি কিছু না, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সম্মান, আর আমি দিয়েছিলাম অবহেলা, অপমান আর নিকৃষ্টতম অজুহাত। তাহলে এখন কেন হিংসে হচ্ছে আমার? কিসের উপর রাগ হচ্ছে? আর কিসেরই বা অভিমান? নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম আমি, তবে কোনোভাবেই সে প্রশ্নের উত্তর পাইনি। হঠাৎই নিজের অজান্তে ঠোঁটে একটুখানি হাসি চলে আসলো, কেমন নির্বোধের মতো সে হাসি, যে হাসির ভেতরে লুকিয়ে থাকে স্বীকারোক্তি। হ্যাঁ, হারিয়েছি, কারণ আমিই হারিয়েছি। আমি হিরে চিনতে ভুল করেছি। বাসের জানালার বাইরে তাকালাম, পেছনে ফেলে আসা রাস্তার পাশে সারি সারি গাছগুলো দ্রুত সরে যাচ্ছে, সবকিছুই দূরে চলে যাচ্ছে। যেমন করে নাহিদা চলে গেছে আমার জীবন থেকে। না না, সে যায়নি, ভুল বললাম, আমিই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এরপর নিজেই নিজেকে ফিসফিস করে বললাম, আমি অন্যায় করেছি, ভুল করেছি। ভুলের বোঝা নিয়ে তোমার সামনে বারবার দাঁড়ানোর মতো সেই শক্তিটুকু যে নেই নাহিদা। শুনছো এই ব্যস্ত শহর, নাহিদাকে বলে দিও আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি অনুতপ্ত। কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। বাস তার আপন গতিতে ছুটে চলেছে। সূর্যের আলো পুরোপুরি জানালায় ছড়িয়ে পড়ল। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হয়তো এটাই আমার প্রাপ্য। তবে অন্তত এবার আমি কারো সুখের পথে দাঁড়াবো না। আমি চাই নাহিদা ভালো থাকুক, মন খুলে হাসুক। সাথে এটাও চাই আজ নয়তো বা কাল আমাকে মন থেকে ক্ষমা করে দিক। এই যে আমি পালিয়ে যাচ্ছি, নিজেকে লজ্জায় তার থেকে আড়াল করে যাচ্ছি, এটাই যেন শ্রেয়। আমাকে দেখে মেয়েটার পুরনো ক্ষত আবার জাগ্রত হলো। আমি চাই না সে আর কষ্ট পাক। ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি মেয়েটাকে, ভীষণ। তবে এই শহরে এক কোণে নীরবে পড়ে রইল মেহেদী আর নাহিদার ছোট্ট এক কালো অতীত, যার হিসাব চুকিয়ে দিয়েছে সময়। এই জন্যই বোধহয় বলে, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিকই তার হিসেব বুঝে নেয়। বেশ কয়েক বছর কেটে যায়। চট্টগ্রাম ছেড়ে ঢাকা আসার পর জীবনটা বদলেছে ঠিকই, তবে ভেতরের মানুষটা বদলায়নি আমার। দিনের পর দিন কেটে গেছে ব্যস্ততায়, কিন্তু রাত নামলেই এক শূন্যতা এসে বসত বুকের ভেতর। নাহিদার স্মৃতি, নিজের অপরাধবোধ, দুটো মিলেই যেন অদৃশ্য এক শিকল হয়ে পা জড়িয়ে ধরেছিল। কয়েকবার ভেবেছিলাম নতুন করে শুরু করব জীবনটা, কারোর সাথে কথা বলবো, হয়তো বিয়েও করব। কিন্তু যখনই এক পা এগোতে চেয়েছি, মনে হয়েছে আমি যেন কারো প্রাপ্য নই। আমি এখনো অতীতের দায়ে বাঁধা। এই কয়েক বছরে অনেক কিছু পাল্টে গেছে। আমার ছোট বোন এখন 2 সন্তানের মা। ওর সংসার একসময় ভেঙে যাওয়ার পথে ছিল, কিন্তু ও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আবার ঠিক হয়েছে সব। এখনো অনেক সচেতন, অনেক পরিণত। ওকে দেখে মাঝে মাঝে ভাবি, মানুষ চাইলে সংসার বাঁচাতে পারে, যদি সত্যিই চাই। বাবা গত কয়েক মাস আগে চলে গেছেন। মৃত্যুশয্যায় শুয়ে শুধু বলেছিলেন, এভাবে থাকিস না বাবা, জীবন নিয়ে নতুন করে ভাব। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তখন বুঝিনি তিনি হয়তো আমার জীবনটাই পড়ে ফেলেছিলেন। মা এখন বেশ অসুস্থ। ওষুধ, ডাক্তার, হাসপাতালে যাওয়া, সব মিলিয়ে জীবনটা দায়িত্বের ভারে ভারী হয়ে উঠেছে। বাবার রেখে যাওয়া সামান্য সম্পত্তির কিছু অংশ বিক্রি করে পুরান ঢাকায় একটা ছোট্ট ফাস্টফুডের দোকান দিয়েছি। দোকানটা ছোট। আজ ছিল 18ই জুন। সারা দিন ভীষণ ব্যস্ত ছিলাম। অর্ডার, সাপ্লাই, হিসাব সব মিলিয়ে মাথা তোলবার সময় পাইনি। সন্ধ্যার দিকে একটু ফাঁকা পেয়ে পাশের রাস্তার পাস্তা ক্লাবে ঢুকলাম। ভাবলাম 1 কাপ কফি খেয়ে মাথাটা হালকা করি। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখ পড়লো 3 নম্বর টেবিলে। মুহূর্তে থমকে গেলাম আমি। নাহিদা, সে বসে আছে, সামনে ছোট্ট একটা মেয়ে। 2 কি 2.5 বছর বয়স হবে।
মেয়েটার চুলে ছোট ক্লিপ, গোলাপি ফ্রক পরা। নাহিদা ধীরে ধীরে চামচে করে খাবার তুলে দিচ্ছে ছোট্ট পরিটার মুখে। তার পাশে বসে আছে মিস্টার সাফওয়ান, নাহিদার হাজবেন্ড, অর্থাৎ একসময় যিনি আমার অফিসের বস ছিলেন। কত বছর পর মানুষটাকে এভাবে সামনে দেখছি, বুকের ভেতর কেমন যেন ধকধক শুরু করলো। ঠিক তখনই মিস্টার সাফওয়ান উঠে ওয়াশরুমে গেলেন। আমি জানি না কেন কি এক অদৃশ্য টানে ধীরে ধীরে এগিয়ে গেলাম নাহিদার টেবিলের দিকে। নাহিদা মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিল। হঠাৎ হয়তো পরিচিত কোনো গন্ধ নাকে এলো, কিংবা আমার ছায়া পড়লো টেবিলে। সে মুখ তুলে তাকালো আমার দিকে। মুহূর্তেই চোকাচোকি হলো দুজনের। কত বছর পর এই চোখের দিকে তাকালাম। একটা সময় এই চোখে আমার জন্য স্বপ্ন ছিল। আজ সেখানে শান্তি আছে, স্থিরতা আছে। আর আশ্চর্যজনকভাবে আজ সে চোখে ঘৃণা নেই। সে গভীরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, কেমন আছো? আমি থমকে গেলাম। কখনো ভাবিনি সে আমার সঙ্গে কথা বলবে। গলায় কথা আটকে এলো। কোনো মতে বললাম, ভালো। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, এখানে কি মনে করে? নাহিদা মৃদু হেসে বলল, ফুফাতো বোনের বিয়ের ইনভাইটেশন ছিল, ঢাকায় এসেছি দুদিনের জন্য। ঠিক তখনই দূর থেকে দেখলাম মিস্টার সাফওয়ান ফিরে আসছেন। বুক কেঁপে উঠল। অপরাধীর মতো সরে এলাম অন্য পাশে। হুড়মুড়িয়ে চলে এলাম রেস্টুরেন্টের এক কোণে। ফলে তিনি আমার মুখ দেখতে পেলেন না। নিজের কাছেই মনে হচ্ছে যেন এক লুকোচুরি খেলা। নাহিদা মুহূর্তের জন্য অবাক হয়েছিল, বুঝতে পেরেছিল নিশ্চয়ই, কিন্তু স্বামী এসে বসতে সে একদম স্বাভাবিক হয়ে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসতে লাগলো। কিছুক্ষণ পর তারা তিনজন রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে গেল। তারা বেরিয়ে যেতে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম 3 নম্বর টেবিলের দিকে। নাহিদা যে চেয়ারে বসেছিল সেটাই টেনে বসে পড়লাম। ঠিক তখনই চোখ আটকে গেল একটা টিস্যু পেপারে। কয়েকটা অক্ষর দেখা যাচ্ছে। বুকের ভেতর আবার ধক করে উঠল। কাপা হাতে টিস্যুটা তুলে নিলাম, খুলে সামনে ধরলাম। সেখানে লেখা, তোমাকে ধন্যবাদ সেদিনের জন্য। তুমি সেদিন আমাকে জীবনের মানে শিখিয়ে দিলে। এত বড় একটা ধাক্কার ফলে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। তবে তোমার ভয়ে পালানোটা আমার কাছে বেশ মজাই লেগেছে। আমার হাজবেন্ড আমার অতীত সম্পর্কে সবই জানে, অতীতের সাথে জড়িয়ে থাকা মানুষদেরও চিনে, এমনকি তোমাকেও। নিজেকে এভাবে আড়াল করে চললে জীবন উপভোগ করতে পারবে না। নিজের মতো বাঁচো, পেছনে সে অতীত ভুলে যাও। আমিও ভুলে গেছি। আমার হাজবেন্ড বলে, অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা ধরতে পারো আমার তরফ থেকে তোমার জন্য বার্থডে ট্রিট। এবার নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করো। লেখাটা পড়ে চোখ ঝাপসা হয়ে গেল। টপ টপ করে পানি পড়তে লাগলো অনবরত। হঠাৎ মনে পড়লো আজ 18ই জুন, নাহিদার জন্মদিন। আমি ভুলে গিয়েছিলাম। কেমন একটা লজ্জা লাগলো। তার স্বামী সব জানতেন, তবুও কখনো আমাকে বুঝতে দেয়নি। এরই মাঝে অদ্ভুতভাবে ঠোঁটে হাসি চলে এলো। কত বছর পর বুকটা হালকা লাগছে। মনে হলো কেউ আমার কাঁধ থেকে ভার নামিয়ে দিয়েছে। এতদিন যে অপরাধ বোধের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, তা হয়তো আজ একটু কমলো। টিস্যু পেপারটা ভাঁজ করে পকেটে রাখলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম ধীরে ধীরে। বাইরে রাত নেমেছে। পুরান ঢাকার আকাশে ঝুলে আছে আধখানা চাঁদ। বাতাস গরম, কিন্তু মনটা আমার এখন শান্ত। আজ বুঝলাম, ক্ষমা মানুষকে শুধু মুক্তি দেয় না, তাকে নতুন করে বাঁচার সাহসও দেয়। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।